দশম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। বাংলার অধিবাসীরা কখনোই ইংরেজ শাসকদের মেনে নিতে পারেনি। বাংলার অধিবাসীরা কখনো কাদের শাসকদের কোন শাসকদের মেনে নিতে পারেনি? ইংরেজ শাসকদের। কোন শাসকদের? ইংরেজ শাসকদের। ফলে পলাশী যুদ্ধের পরপরই এ অঞ্চলে ব্রিটিশ বিরোধী নানা বিদ্রোহ সংঘটিত হয়। উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের সবচেয়ে গৌরবময় ভূমিকা ছিল বাঙালিদের। উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের সবচেয়ে গৌরবময় ভূমিকা ছিল কাদের? বাঙালিদের। কাদের? বাঙালিদের। কাদের? বাঙালিদের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। এই অধ্যায়ে 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামের পরবর্তী আন্দোলনসমূহ বাঙালি তথা তৎকালীন ভারতবাসীর গৌরব ও আত্মত্যাগের ইতিহাস সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে? 1857 সালে। কত সালে? 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়। এই অধ্যায় শেষে আমরা যা যা শিখব, তোমাদের বলা হয়েছে এই মেন টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল দেয়। এর প্রথমটা আছে, দেখো, ইংরেজ শাসনকালে বাংলার স্বাধিকার ও রাজনৈতিক আন্দোলন এবং এর ফলাফল বিশ্লেষণ করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা। 2, বিভিন্ন আন্দোলন সম্পর্কে ধারণা পাবো। সামাজিক ও রাজনৈতিক অধিকার বিশ্লেষণ করতে পারবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেক বোর্ড পরীক্ষায় এসেছে, সেটা তোমাদের এর আগেই প্রমাণ দিয়েছে। স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে? 1857 সালে। এই স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে? 1857 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পলাশীর যুদ্ধের 100 বছর পর ভারতে উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয় তাকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। একটা সংজ্ঞা, তার সাথে একটা প্রশ্ন। পলাশীর যুদ্ধের 100 বছর পর, তাহলে পলাশীর যুদ্ধের কত বছর পর? 100 বছর পর ভারতের উত্তর পূর্ব অঞ্চলে প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয় তাকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। বেস্ট অফ ইম্পর্টেন্স। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দীর্ঘ সময় ধরে রাজনৈতিক, অর্থনৈতিক শোষণ, সামাজিকভাবে হেয় করা, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, এসবই এই সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করেছে। নিম্নে প্রথম স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ উল্লেখ করা হলো। তাহলে প্রথম স্বাধীনতা সংগ্রাম যে করবে সেটা কারণ ছিল প্রথমে রাজনৈতিক অধিকার, রাজনৈতিক নিয়ে। পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার, একের পর এক ভারতের রাজ্যগুলো দখল। তাহলে পলাশী যুদ্ধ পরপর এবং দেশীয় রাজন্যবর্গের মধ্যে ভীতি, অসন্তুষ্ট, তীব্র ভীতি মানে ভয়ভীতি হয়, অসন্তুষ্ট, তারা অখুশি হয়ে যায়, তীব্র ক্ষোভের জন্ম দেয়, মানে খুব রাগ জন্ম দিয়ে দেয়। তাহলে কোন যুদ্ধের পর থেকে? পলাশী যুদ্ধের পর থেকে। কোন কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তারকারী একের পর এক ভারতের রাজ্য দখল করে দেশের রাজবর্গের মধ্যে ভয়ভীতি, অসন্তোষ, তীব্র ক্ষোভের জন্ম দেয়। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে। তাহলে সত্য বিলোপ নীতি কে প্রয়োগ করেছিল? লর্ড ডালহৌসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। অবশ্যই আন্ডারলাইন করে রাখবা। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন কে? তাহলে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন কে? লর্ড ডালহৌসি। ঝাঁসি, নাগপুর, সম্বলপুর নীতি প্রয়োগ করে, তাহলে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন কে? লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে কোথায় কোথায়? সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, ভগৎ, উদয়পুর, করাউলি,
ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। স্বত্ববিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির অধিকারী হতে পারত না। দত্তক বলতে যাদের মনে করো স্বত্ববিলোপ নীতি অনুযায়ী, মনে করো যাদের পুত্র সন্তান নেই বা ছেলে অথবা মেয়ে নেই, তারা কিন্তু দত্তক দিত, যেটাকে আমরা বলি পুষানি। এই দত্তক বা পুষানি নিলে যে যে দত্তক বা পুষানি নিয়েছে তার যে সম্পত্তি আছে সেটা তার অধিকারী হতো না, মানে দেয়া হতো না বা দেয়া যাবে না, এরকম নীতি ছিল। তাছাড়াও অপশাসনের অজুহাতে অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। অপশাসনের অজুহাতে অযোধ্যা অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় কোনটাকে? অযোধ্যাকে। এসব ঘটনায় ভারতের তৎকালীন দেশীয় রাজন্যবর্গ ক্ষুব্ধ হয়, খুব রাইগে যায় রাজাগুলো। তখন তারপরে অর্থনৈতিক কারণও ছিল। কি কারণ? অর্থনৈতিক কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, আর কি আছে পরে দেখবো, সামাজিক ধর্মীয় এগুলো ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা পাওয়া শুরু হয় চরম অর্থনৈতিক শোষণ বঞ্চনা। কোম্পানি রাজনৈতিক ক্ষমতা অধিকারের আগে এতদ অঞ্চলে শিল্প ধ্বংস করেছিল। ক্ষমতা দখলের পর ভূমি রাজস্ব নীতির নামে ধ্বংস করা হয় দরিদ্র কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড। ক্ষমতা দখলের পর ভূমি রাজস্ব নামে, কি নামে? ভূমির প্রতি যে কর বা রাজস্ব দেওয়া হবে সেই নীতির মাধ্যমে ধ্বংস করা হয় দরিদ্র কৃষকদের মেরুদণ্ড। আইন প্রয়োগের ফলে অনেক জমিদাররা সামাজিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কি প্রয়োগের ফলে জমিদাররাও সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়? আইন প্রয়োগের ফলে। দরিদ্র কৃষকের উপর অতিরিক্ত কর ধার্য করা হয়। কাদের উপর অতিরিক্ত কর ধার্য করা হয়? দরিদ্র কৃষকদের উপর। কাদের উপর? দরিদ্র কৃষকদের উপর। জমিদার ও রাজস্ব আদায়কারীদের তীব্র শোষণের শিকার এবং কৃষক মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে শান্ত হয়ে যায়। তার মানে মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়ে। এই অবস্থার শিকার সাধারণ মানুষ কোম্পানির শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। এসব সাধারণ মানুষ কোম্পানি শাসন তারপর শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে তখন থেকে। সামাজিক কারণে, ধর্মীয় কারণে এই সমস্যাগুলো আরো বেশি হয়। ভারতীয় উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সামাজিক ও ধর্মীয়। কোন উপমহাদেশে? কোন উপমহাদেশের জনগণের? ভারতীয় উপমহাদেশের জনগণের ক্ষোভের বা রাগের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল হচ্ছে সামাজিক ও ধর্মীয় কারণ। সামাজিক কারণ আর ধর্মীয় কারণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংরেজরা তাদের জমিদারি প্রথায় আগের মতোই সিংহভাগ উচ্চ বর্ণের হিন্দুদের সম্পৃক্ত করে। মুসলমান ও নিম্ন বর্ণের হিন্দুরা অমানবিক বঞ্চনার অভিজ্ঞতা থেকে হিন্দু জমিদারদের প্রতি যেমন তেমন ইংরেজদের সম্বন্ধে বৈরিতা অনুভব করে। সামরিক সামরিক বাহিনীতে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যকার বৈষম্য বিদ্রোহের অন্যতম কারণ। মানে সামরিক বাহিনীতে ইংরেজ আর ভারতীয় সৈন্যদের মধ্যকার বৈষম্য বিদ্রোহের অন্যতম কারণ। মানে সামরিক বাহিনীতে ইংরেজদের ছিল এবং ভারতীয়দের সৈন্যদের যে মধ্যকার বৈষম্য ছিল, বৈষম্যটাই ছিল বিদ্রোহের অন্যতম কারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেন হচ্ছে বৈষম্য ছিল। কারণ সামরিক বাহিনীতে ইংরেজরা ছিল, ভারতীয়রা ছিল, তার ভিতরে ইংরেজদের প্রতি একটু একটু আকর্ষণ থাকবে, তো সেই কারণে এসব বৈষম্যর কারণে হচ্ছে বিদ্রোহের অন্যতম কারণ হয়ে ওঠে। ইংরেজ সৈন্য ও ভারতীয় সিপাহীদের মধ্যে পদবি এবং বেতন ভাতার মধ্যে বিরাট বৈষম্য ছিল। বেতন ভাতার ভিতরে, পদবীর ভিতরে, তাহলে ইংরেজ সৈন্য ভারতীয় সিপাহীদের মধ্যে কিসের মানে বৈষম্য ছিল? পদবি এবং বেতন ভাতার মধ্যে বিশাল আকারে বৈষম্য ছিল। ভারতীয়দের সুযোগ সুবিধা কম ছিল। কাদের সুযোগ সুবিধা কম ছিল? ভারতীয়দের। তাছাড়া পদোন্নতির সুযোগ থেকে তারা বঞ্চিত ছিল। তার উপর ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব, ঔদ্ধত্যপূর্ণ আচরণ সিপাহীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। তাছাড়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয়। মানে হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য কি রাইফেল প্রচলন শুরু হয়?
এনফিল্ড এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয়। এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয় কি কারণে? কারণটা কি? হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য, হিন্দু মুসলমানদের উভয় সিপাহীদের ব্যবহারের জন্য। এ রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করাতে হতো। মানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফিল্ড রাইফেল প্রচলন হয়। এ রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুক প্রবেশ করাতে হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এ গুজব ছড়িয়ে পড়ল যে এই টোকায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে। মানে হিন্দুরা তো মনে করা হচ্ছে গরু মাংস খায় না, আর মুসলিমরা তো শূকরের মাংস খায় না, ওটা হারাম। এই কারণে এমন একটা গুজব ছড়ায় যে এই টোটায় গরু আর শূকরের চর্বি মিশ্রিত আছে। এই গুজবটা ছড়িয়ে পড়ে এদিক ওদিকে। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এই গুজব ছড়ায় যে টোটায় কিসের চর্বি? গরুর চর্বি আর শূকরের চর্বি মিশ্রিত আছে। দুইটা ধর্মের লোকে যাতে নাপাক হয়ে যায় সে ব্যবস্থা করে, এরকম মনে করে তারা কি করে? বিদ্রোহ শুরু হয়ে যায়। ফলে উভয় ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে। ধর্মনাশ যাতে না হয়, ধর্ম যাতে ধ্বংস না হয়, ঈমান যাতে থাকে সেই জন্য। স্বাধীনতা সংগ্রাম। বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। তাহলে বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ওঠে কোথায়? পশ্চিমবঙ্গের কোথায় জ্বলে ওঠে? ব্যারাকপুরে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। তাহলে বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ওঠে কোথায়? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। কত সালে 29 দেখো কত সালে কত তারিখে বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী? 1857 সালে 29শে মার্চ। কত সালে? 1857 সালে 29শে মার্চ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা, তার সাথে নোট ডাউন। এটা কত সালে? 1857 সালে 29শে মার্চ। কত সালে? 1857 সালে কত তারিখে? 29শে মার্চ। বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন কে? করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী। মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী বিদ্রোহের গুলি ছুড়ে মানে বিদ্রোহের সূচনা করেন মন্ডল পাণ্ডে নামে এক সিপাহী। তাহলে বিদ্রোহের সূচনাটা করেন কে? মন্ডল পাণ্ডে নামে এক সিপাহী। দ্রুত এই বিদ্রোহ মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা সহ ভারতে প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে কোথায়? মিরাটে, কানপুর, আর কোথায়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা সহ ভারতে প্রায় সর্বত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বর্তমান বাংলাদেশের কোথায় কোথায় হয়? বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহ সামিল হয়। কাজ বাংলাদেশের কোথায় কোথায় এর সংগ্রাম ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে অঙ্কন করে সে এলাকাগুলো দেখাও। বিদ্রোহীরা দিল্লির দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করেন। বিদ্রোহীরা দিল্লি দখল করে নেয়। তাহলে বিদ্রোহীরা প্রথমে কি দখল করে নেয়? দিল্লিটা দখল করে নেয়। আর দিল্লি দখল হওয়ার সাথে সাথে কি করে? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে, মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ, আর দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করেন সিপাহীরা, বিদ্রোহীরা। এই যুদ্ধে অংশগ্রহণ করেন নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। মানে এই যুদ্ধে অংশগ্রহণ করেন নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। নানা সাহেব কে করেন? নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অযোধ্যার বেগম, হজরত মহল, মৌলভী আহমেদ উল্লাস ক্ষুব্ধ বঞ্চিত দেশীয় রাজন্যবর্গরা ক্ষুব্ধ হয়ে যায়, রেগে যায় এই যুদ্ধে। বিভিন্ন স্থানে ভারতের সিপাহী ও যুদ্ধরত বিদ্রোহী নেতারা প্রাণপণে লড়াই করে পরাজিত হন। এই সংগ্রামে জড়িত অধিকাংশ যুদ্ধে শহীদ হন, বাকিদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। অনেকে শহীদ হন এবং বাকিগুলো কি করা হয়? ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক। কি পার্ক? বাহাদুর শাহ পার্ক। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে বা মিয়ানমারে নির্বাসিত করা হয়। তাহলে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে, দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন। তাহলে মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। আর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায়
নির্বাসিত করা হয় রেঙ্গুনে। বর্তমান সেটা মিয়ানমার নামে পরিচিত। কি নামে পরিচিত? মিয়ানমার নামে পরিচিত। রানী লক্ষ্মীবাঈ যুদ্ধে নিহত হন। তাহলে এই যুদ্ধে নিহত হন কে? রানী লক্ষ্মীবাঈ। রানী লক্ষ্মীবাঈ। নানা সাহেব পরাজিত হয়ে দেখো অন্তর্ধান করেন। তাহলে নানা সাহেবে কি হয়? পরাজিত হয়ে সাধারণত সৈনিক বিদ্রোহীদের ওপর নেমে আসে অমানসিক নির্যাতন। সৈনিক যারা বিদ্রোহ করেছিল তাদের উপর অমানসিক নির্যাতন শুরু হয়ে যায়। ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় অনেক সৈনিকের লাশ। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই ঢাকার বাহাদুর শাহ যে পার্ক আছে সেখানে ঝুলিয়ে রাখা হয় অনেক লাশ। ঢাকার বাহাদুর শাহ যে পার্ক আছে ঝুলিয়ে রাখা হয় অনেক সৈনিকের লাশ। তাহলে কাদের লাশ ঝুলিয়ে রাখা হয় ঢাকা বাহাদুর শাহ পার্কে? সৈনিকের লাশ। ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় কাদের লাশ? অনেক সৈনিকের লাশ। এ ধরনের নির্মম ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এর মাধ্যমে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাহলে এর মাধ্যমে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শেষ হয়ে যায় 1858 সালে। কত সালে? 1858 সালে জুলাইয়ের মধ্যে আন্দোলন শেষ হয়ে যায়। তাহলে কত সালের মধ্যে আন্দোলন শেষ হয়ে যায়? কোন মাসের মধ্যে? জুলাই মাসের মধ্যে। জুলাই মাসে কত সালে? 1858 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এর প্রভাব ছিল সুদূর প্রসারী। প্রথম স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব। এই বিদ্রোহের তাৎক্ষণিক গুরুত্ব ছিল। এর ফলে কোম্পানির শাসনের অবসান হয়। কিসের? শাসনের। এরপর থেকে ব্রিটিশ সরকার এরপর থেকে কে? এরপর থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। কত সালে? 1858 সালে। কত সালে? 1858 সালে নভেম্বরে মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রে সত্ত্ব-বিলোপ নীতি এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়মগুলো বাতিল করা হয়। তাহলে সত্ত্ব-বিলোপ নীতি বাতিল করেন কে? মহারানী ভিক্টোরিয়া। কত সালের দিকে? 1858 সালে পহেলা নভেম্বর। কত সালে? 58 সালের দিকে। কত তারিখে? পহেলা নভেম্বরের দিকে। তাহলে মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রে সত্ত্ব-বিলোপ নীতি কি করেন? বাতিল করে দেন। কে করেন? মহারানী ভিক্টোরিয়া করেন। এই সত্ত্ব-বিলোপ নীতি বাতিল করে দেন এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়ম বাতিল করা হয়। এই নীতি ছিল মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় রাজ্য আত্মসাৎ করার নীতি, যাতে অপুত্রক উত্তরাধিকারবিহীন রাজাদের রাজ গ্রাস করার জন্য দত্তক নেয়ার সুযোগ বন্ধ করা হয়। তাছাড়া এই ঘোষণাপত্রে যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের চাকরি প্রদান এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা, যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ক্ষমা ঘোষণা করা হয়। এই বিদ্রোহের সুদূর প্রসারী গুরুত্ব হচ্ছে, এই বিদ্রোহের ক্ষোভ থেমে যায়নি। এই প্রথম সংগ্রাম পরিপ্রেক্ষিতে জনগণ সচেতন হয়ে ওঠে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে ইংরেজ শাসনের অবসান ঘটায়। তাহলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কত সালে ইংরেজ শাসনের অবসান ঘটায়? 1947 সালের মধ্যে। কত সালের মধ্যে? 1947 সালের মধ্যে ইংরেজদের অবসান ঘটায়। কত সালে? 1947। একক কাজ কোন অবস্থার প্রেক্ষাপটে 1857 সালে ভারতীয় উপমহাদেশে সিপাহীরা বিদ্রোহ করে? সে কারণগুলো চিহ্নিত করো। তাহলে কি বলেছে? আন্দোলন সংগ্রামের কত সালের দিকে? 1947 সালে ইংরেজ শাসনের অবসান ঘটে। কত সালে? 1947 সালের দিকে। বঙ্গভঙ্গ 1905 সাল থেকে 1911। বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ গুরুত্বপূর্ণ। তাহলে বাংলার রাজনৈতিক ইতিহাসে কিসের গুরুত্বপূর্ণ রয়েছে? বঙ্গভঙ্গের অনেক গুরুত্ব রয়েছে। ইংরেজদের ভাগ করা ও শাসন করা, ডিভাইডেড অ্যান্ড রুল এর আকাঙ্ক্ষা বরাবরই ছিল। ইংরেজদের ভাগ কর এবং শাসন কর এদের আকাঙ্ক্ষা ছিল বরাবরই। কাদের? ইংরেজদের। এখানে অভিজাত হিন্দুদের প্রতি বঞ্চিত মুসলমানদের মধ্যে যে অবিশ্বাস ছিল সেটাকে কাজে লাগিয়ে বঙ্গভঙ্গ উদ্যোগ নেয় ইংরেজ শাসকরা। তাহলে বঙ্গভঙ্গকে কাজে লাগিয়ে উদ্যোগ নেয় কারা? ইংরেজ শাসকরা। কারা নেয়? ইংরেজ শাসকরা। হিন্দুদের বড় অংশ বঙ্গভঙ্গের বিরোধিতা করে
হিন্দুদের বড় অংশ বঙ্গভঙ্গের বিরোধিতা করে এবং মুসলমানদের বড় অংশ বঙ্গভঙ্গকে সমর্থন করে। হিন্দুদের বড় অংশ বঙ্গভঙ্গের বিরোধিতা করে এবং মুসলমানদের বড় অংশ বঙ্গভঙ্গকে সমর্থন করে। এই প্রচেষ্টা বিদ্যমান সাম্প্রদায়িক অস্বস্তি ও অবিশ্বাসকে রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসে। পটভূমি: ভারতে বড় লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর বাংলা ভাগ করেন। বাংলা ভাগ করেন কে? বড় লর্ড কার্জন। লর্ড কার্জন কত সালে? 1905 সালে 16 অক্টোবর। কত সালে? 1905 সালে 16 অক্টোবর বাংলা ভাগ করেন। বাংলা ভাগ করা এবং বঙ্গ মানে বাংলা, ভঙ্গ মানে ভাগ করা। তাহলে বঙ্গভঙ্গ হয় বা বাংলা ভাগ হয় কত সালে? 1905 সালে 16 অক্টোবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় মানে বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে বঙ্গভঙ্গ বা বঙ্গভঙ্গ করা হয় কত সালে? 1905 সালে 16 অক্টোবর। কে করেন? লর্ড কার্জন, বড় লর্ড কার্জন। কোথাকার? ভারতের। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এই বিভক্তি বাংলা ভাগ হওয়াকে বলা হয় বঙ্গভঙ্গ নামে পরিচিত হয়। কি নামে? বঙ্গভঙ্গ নামে। ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, তারপর কে? দেখো, ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ এবং বাংলা প্রেসিডেন্সি। বঙ্গভঙ্গের এই পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হয়েছিল। কাদের পরিকল্পনা? বঙ্গভঙ্গের পরিকল্পনা। বাংলা প্রেসিডেন্সির আয়তন থেকে বা বাংলা প্রেসিডেন্টের আয়তন অনেক বড় হওয়ার কারণে 1853 থেকে 1903 সাল পর্যন্ত সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়। কত সালে? বাংলা প্রেসিডেন্টের আয়তন অনেক বড় হওয়ার কারণে কত সালে? 1853 থেকে 1903 সাল পর্যন্ত এই সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকার মহলে উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে কত সালে? 1903 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। তাহলে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় কত সালে? 1903 সালে। কত সালে? 1903 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় কত সালে? 1903 সালে। কত সালে? 1904 সালে। কত সালে? 1904 সালে ভারত সচিব একটি অনুমোদন করেন। তাহলে ভারত সচিব এটি অনুমোদন করেন কত সালে? 1904 সালে। 1904 সালে। এবং কত সালে? 1905 সালে জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়। কত সালের দিকে? 1905 সালের দিকে। কত সালে? 1905 সালের দিকে। সে বছর অক্টোবর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনায় বর্তমান বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং ভারতে আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা আসাম নামে নতুন প্রদেশ। তাহলে দেখো, সে বছর অক্টোবর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, করল। কিন্তু এই পরিকল্পনা বর্তমানে বাংলাদেশে কোথায় কোথায়? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে পরিকল্পনা বাংলা দেখো বর্তমানে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী হয়। আর ভারতে কোথায় কোথায়? আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। প্রদেশের রাজধানী হয় ঢাকা। তাহলে প্রদেশের রাজধানী কি করা হয়? ঢাকা করা হয়। তাহলে প্রদেশের রাজধানী কি ছিল? ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা। তাহলে দেখো, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কি? কলকাতা। তার রাজধানী কি হয়? কলকাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্স। বঙ্গভঙ্গের কারণ কি ছিল? দেখো, বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল, যার নিচে সংক্ষেপে আলোচনা করো। প্রথম কারণ ছিল প্রশাসনিক কারণ। বঙ্গভঙ্গের কারণ ছিল কয়টি? প্রশাসনিক কারণ একটি, আর্থ ও সামাজিকরণ কয়টা হইল? দুইটি। এখন আছে রাজনৈতিক কারণ।
3 নম্বরে রয়েছে কি রাজনৈতিক কারণ। আরো আছে, তারপরে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া। তার মানে মেন কারণ ছিল কয়টা? বঙ্গভঙ্গ হওয়ার 3টি। তাহলে মেন বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল। বঙ্গভঙ্গের কারণ ছিল, মেন কারণ কয়টি ছিল? 3টি ছিল। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। কার শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার? লর্ড কার্জনের শাসনামলে। উপমহাদেশের 1/3 লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। উপমহাদেশের কত অংশ লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে? বাংলা প্রেসিডেন্সিতে 1/3, মানে 3/1 ভাগ, 3/1 ভাগ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। কলকাতা থেকে বাংলার পূর্বাংশে আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ। যে কারণে লর্ড কার্জন গোটা বাংলা অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেন। তাই 1903 সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন। কত সালে? 1903 সালে। কত সালে? 1903 সালে। 1905 সালে তা কার্যকর হয়। কত সালে কার্যকর হয়? 1905 সালে। 1905 সালে। তাহলে বঙ্গভঙ্গ কার্যকর পরিকল্পনা করা হয় 1903 সালে, কিন্তু কার্যকর করা হয় 1900 কত সালে? 5 সালের দিকে। বঙ্গভঙ্গ বাংলাকে ভাগ করা হয়। বাংলা ভাগের পেছনে আরও কারণ ছিল, যার একটি অর্থনৈতিক, অপরটি সামাজিক। বাংলা ভাগের পেছনে আরও কারণ ছিল, একটি ছিল অর্থনৈতিক কারণ, আর একটি ছিল সামাজিক কারণ। অর্থনৈতিক কারণে ছিল এবং সামাজিক কারণে ছিল বঙ্গভঙ্গ ভাগ হওয়ার পেছনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল কোনটা? কলকাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। এটা বেস্ট অফ ইম্পর্টেন্স, আন্ডারলাইন করো এবং লিখে রাখো। আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল কোনটা? কলকাতা। শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা ঘিরে ঘিরে। যত শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কাকে ঘিরে? কলকাতাকে ঘিরে। কাকে ঘিরে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতাকে ঘিরে। যা কিছু উন্নতি, অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারায় এলাকার লোকজন অশিক্ষিত থেকে যায়। যা কিছুই উন্নতি, অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না। মনে করো কাঁচামাল সংগ্রহ করতো, অনেক কৃষকের কাছে কাঁচামাল সংগ্রহ করতো, বাট কি হতো? তো সেখান থেকে কি হতো, মানে যোগাযোগ ব্যবস্থা বা সেটা কি করা হতো, এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করার ব্যবস্থাটা খুব ভালো ছিল না। ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। যখনই লেনদেন, যোগাযোগ, আমদানি রপ্তানি যখনই না হবে তখনই কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, সেটা বলা হয়েছে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারায় এলাকার লোকজন অশিক্ষিত থেকে যায়। কর্মহীনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। এ অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল বলে অনেকে মনে করেন। এই কারণে আর্থসামাজিক এইসব দিক থেকে বঙ্গভঙ্গ করা হয়। রাজনৈতিক কারণ, লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য বা পূর্ব বাংলার জনগণ কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি। শুধু শাসন সুবিধার জন্য বা পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেনি। এটা হচ্ছে রাজনৈতিক কারণেও বঙ্গভঙ্গ করা হয়েছে, লর্ড কার্জন করে থাকে। এর পেছনে ব্রিটিশ শাসনের সুদূর প্রসারী রাজনৈতিক স্বার্থপর জড়িত ছিল। অবশ্যই রাজনৈতিক স্বার্থপর জড়িত ছিল।
লর্ড কার্জন বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন। বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন কে? লর্ড কার্জন। কে ছিলেন? লর্ড কার্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি। কংগ্রেস নেতারা নেতারা কলকাতা কংগ্রেসের নেতারা কি থেকে? কলকাতা থেকে। কংগ্রেসের নেতারা কি থেকে? কলকাতা থেকে ভারতে আন্দোলনের নেতৃত্ব দিতেন। ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন কোথা থেকে? কলকাতা থেকে কংগ্রেসের নেতারা। সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়ার ছিল এর মূল উদ্দেশ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়া ছিল এদের মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। হিন্দু মুসলমান সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। ব্রিটিশদের জন্য এতটাই বিপজ্জনক ছিল যে যখন হিন্দু আর মুসলমানরা যদি একত্র হইতো, ঐক্যবদ্ধ হইতো, তাহলে ব্রিটিশদের জন্য হুমকি স্বরূপ ছিল, খুবই বিপজ্জনক ছিল। ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তি দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে অভিজাত মুসলমান সম্প্রদায়কে খুশি করা হলো। অভিজাত যে মুসলমান রয়েছে তাদেরকে খুশি করা হলো। এভাবে কার্জন বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে ও তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। মানে এভাবে লর্ড কার্জন বিভেদ শাসন নীতি প্রয়োগ করেন। সে বিবেক যে শাসন নীতি আছে সেটা প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। তাহলে তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। বাংলা কেন ভাগ করেন? ব্রিটিশ ক্ষমতা টিকে রাখার স্বার্থে বাংলাকে ভাগ করা হয়। কেউ বুঝতেই পারেনি তখনকার সময়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভাবে কৌশলে ভারতের জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হলো। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া, মানে বাংলা ভাগ হওয়ার যে প্রতিক্রিয়া হল সেটা। বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় তখন বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, মানে একসঙ্গে। পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। মুসলিম পত্র-পত্রিকাগুলো বঙ্গ বিভাগে সন্তোষ প্রকাশ করে। সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাংলার পিছিয়ে পড়া মানুষের শিক্ষা-দীক্ষা এবং প্রশিক্ষণ, অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের আশায় বঙ্গভঙ্গের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করেন। কারা? সকলে, মুসলমানরা, হিন্দুরা। অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের মধ্যে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উচ্চবঙ্গে। কারণ তারা জানতো বা বুঝতে পেরেছিল যে বঙ্গভঙ্গ হওয়ার কারণে হিন্দু মুসলমানদের যে ভাগ হয়েছিল তাদের যে ঐক্য ছিল সেটা দুর্বল হয়ে যায়। ব্রিটিশ বিরোধীরা কিন্তু এটাই চেয়েছিল, দুর্বল করতে। এর পেছন কারণ সম্পর্কে কোনো না কোনো ঐতিহাসিক বলেছেন উঁচু তলার মানুষ অর্থাৎ পুঁজিপতি, শিক্ষিত মধ্যবিত্ত জমিদার, আইনজীবী, সংবাদপত্রের মালিক, রাজনীতিবিদদের সাথে আঘাত লাগার কারণে এর
এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা শুরু করে। এই আন্দোলনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই আন্দোলনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, বাল গঙ্গাধর তিলক সহ গোখলের মতো উদারপন্থী নেতা অংশ নেন। কিসে? বঙ্গভঙ্গতে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন। বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কারণ সে বুঝতে পেরেছিল বঙ্গভঙ্গ করার কারণে ব্রিটিশদের রাজত্ব টিকে থাকবে অনেক বহুকাল বা অনেকদিন পর। এই জন্য বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন কে? সুরেন্দ্রনাথ দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। কাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন? বঙ্গভঙ্গকে। বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অন্যদিকে অভিজাত মুসলমান নেতৃবৃন্দের মধ্যে নবাব সলিমুল্লাহ, সৎ ভাই খাজা আতিকুল্লাহ, আব্দুল রসুল খান বাহাদুর, মোহাম্মদ ইউসুফ, আব্দুল হালিম গজনবী, ইসমাইল হোসেন সিরাজি, মোহাম্মদ গোলাম হোসেন, মৌলভী লিয়াকত হোসেন, সৈয়দ হাফিজুর রহমান চৌধুরী, আবুল কাসেম সহ অনেকের বঙ্গ বিরোধিতা কঠোর অবস্থান গ্রহণ করেন। মানে অন্যদিকে অভিজাত মুসলমান নেতৃবৃন্দের মধ্যে নবাব সলিমুল্লাহ, সৎ ভাই খাজা আতিকুল্লাহ, আব্দুর রসুল খান বাহাদুর, মোহাম্মদ ইউসুফ, আব্দুল হাশিম গজনবী, ইসমাইল হোসেন সিরাজি, মোহাম্মদ গোলাম হোসেন, মৌলভী লিয়াকত হোসেন, সৈয়দ হাফিজুর রহমান চৌধুরী, আবুল কাসেম সহ অনেকেই বঙ্গ বিরোধিতা কঠোর অবস্থান গ্রহণ করেন। বঙ্গ বিরোধী আন্দোলনে ক্রমে স্বদেশীয় আন্দোলনের রূপ নেয়। চরমপন্থী নেতাদের কারণে এই আন্দোলনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপ মুক্ত হয়। ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে শেষ পর্যন্ত রাজা পঞ্চম জর্জ ভারতে সফর এসে ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে দমন করতে না পেরে শেষ পর্যন্ত রাজা পঞ্চম জর্জ কোথায় আসেন? ভারতে সফরে এসে কত সালে? 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। কি বঙ্গভঙ্গ রদ করবে, সেটা বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। অনেক ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। বঙ্গভঙ্গ রদের ফলে উভয় ধর্মের অভিজাত শ্রেণীর একাংশ মনে করে এটি তাদের জয়, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ বঙ্গভঙ্গ রদে মর্মাহত হয়। ব্রিটিশ সরকার অভিজাত নেতৃবৃন্দের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে যায়। তারা বিশ্বাস করতে শুরু করে তৎকালীন নেতৃবৃন্দরা কেউ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে না। একদল উদারবাদী নেতৃবৃন্দ একে ব্রিটিশ সরকারের কূট রাজনীতির উদাহরণ বলে মনে করেন। একদল উদারবাদী নেতৃবৃন্দ একে ব্রিটিশ সরকারের কূট রাজনীতির উদাহরণ বলে মনে করেন। বঙ্গভঙ্গের পর থেকে হাজার হাজার হিন্দু মুসলমান সম্পর্কের অবনতি হতে থাকে। বঙ্গভঙ্গের পর থেকে হাজার বছরের হিন্দু মুসলমানদের সম্পর্কে অবনতি হতে থাকে, নষ্ট হয়ে যায়। একক কাজ বঙ্গভঙ্গের পিছনে ব্রিটিশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য চিহ্নিত। স্বদেশী আন্দোলন।
ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হবার পর বিপ্লবী তৎপরতার মাধ্যমে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই বলে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন কাকে বলে একটা সংজ্ঞা এবং তার সাথে একটা প্রশ্ন। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হবার পর বিপ্লবী তৎপরতার মাধ্যমে যে আন্দোলন গড়ে ওঠে তাকে কি আন্দোলন বলা হয়? তাকেই বলা হয় স্বদেশী আন্দোলন বলা হয়। কি আন্দোলন? স্বদেশী আন্দোলন বলা হয়। এ আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি। তাহলে এ আন্দোলনের মূল কর্মসূচি ছিল কয়টি? দুইটি। বয়কট ও স্বদেশীয়। বয়কট ও স্বদেশীয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। বিলেতি পণ্য বর্জন মানে বিলেতি পণ্য বর্জন বলতে বিদেশিদের পণ্য বর্জন করা, কোনো কেনাকাটা করবে না। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল কি? বিলেতি পণ্য বর্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। ক্রমে ক্রমে বয়কট শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার হতে থাকে। বয়কট শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিলেতি শিক্ষা বর্জন কর্মসূচিতে যুক্ত হয়। বয়কট শুধু বিলেতি পণ্য যে বর্জন করবে সেটা নয়, তার ভিতর বিলেতি শিক্ষা মানে বিদেশিদের যে শিক্ষা সেটা বর্জন করবে, বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। ফলে বিদেশি আন্দোলনে বা ফলে স্বদেশী আন্দোলন শিক্ষা ক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলন রূপ নেয়। কোন আন্দোলন শিক্ষা ক্ষেত্রে জাতীয় আন্দোলন মানে কোন আন্দোলন শিক্ষা ক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের রূপ নেয়? স্বদেশী আন্দোলন। কোন আন্দোলন? স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করার অপরাধে সরকারি স্কুল কলেজ থেকে বহু শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে করার অপরাধে সরকারি স্কুল কলেজ থেকে বহু শিক্ষার্থীকে বের করে দেয়, যে কারণে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন দেখা যায়। জাতীয় শিক্ষা আন্দোলনের ফলে বাংলার বিভিন্ন স্থানে অনেক জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় এবং কয়েকটি কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়। কারিগরি শিক্ষা কেন্দ্র এবং জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়ে থাকে এসব কারণে। স্বদেশী আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কি আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে? স্বদেশী আন্দোলন। বিলেতি শিক্ষা বর্জনের মতো পণ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিলেতি শিক্ষা বর্জনের জন্য যেমন আন্দোলন করা হয় বা কর্মসূচি গ্রহণ করা হয়, সেম ভাবে পণ্য বর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানে স্থানে সমিতির মাধ্যমে কি বর্জন করা হয়? বিলেতি পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের শপথ নেওয়া হয়। কারা? কংগ্রেস নেতারা। কারা? কংগ্রেস নেতারা গ্রামগঞ্জে শহরে প্রকাশ্যে সবাই বিলেতি পণ্য পুড়িয়ে ফেলার নির্দেশ দেয় এবং দেশি পণ্য ব্যবহারের জন্য জনগণকে কি করে? উৎসাহিত করে তোলে। কারা? কংগ্রেসের নেতারা। ফলে বিলেতি পণ্য চাহিদা কমে যেতে থাকে, মানে বিলেতি মানে বিদেশি পণ্যগুলো। একই সঙ্গে বাংলার বিভিন্ন স্থানে এই সময় দেশি তাঁত বস্ত্র, সাবান, লবণ, চিনি, চামড়ার দ্রব্য তৈরি কারখানা গড়ে ওঠে তখনকার সময়। স্বদেশী আন্দোলনের সঙ্গে বাংলার বিভিন্ন শ্রেণী পেশায় মানুষ যুক্ত হতে থাকে। তাহলে কোন আন্দোলনের সঙ্গে বাংলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যুক্ত হতে থাকে? স্বদেশী আন্দোলন। আন্দোলনের পক্ষে জনসমর্থন বাড়ানোর জন্য বাংলায় জেলায় জেলায় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করা হয়। জেলায় জেলায় যে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করা হয় তার ভিতরে কি কি আছে? ঢাকায় অনুশীলন, কলকাতায় যুগান্তর সমিতি, বরিশালে রয়েছে স্বদেশ বান্ধব, ফরিদপুরে রয়েছে ব্রতী, ময়মনসিংহে রয়েছে সাধনা ইত্যাদি সংগঠনের নাম উল্লেখ করতে হতো। জনগণকে দেশপ্রেমে উদ্ধত করার জন্য মানে জনগণকে দেশপ্রেমের প্রতি রিয়াকশন উৎসাহিত করার জন্য কবি সাহিত্যকরা দেশাত্মবোধক বিভিন্ন রচনা পত্রিকা লিখতে থাকেন। কবিরা, সাহিত্যকরা, তারপর শিল্পীরা সব শুরু করে। এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কারা? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, তিনজন কবি অনেক ভালো গুরুত্ব বা ভূমিকা রাখে।
বরিশালের চারণ কবির নাম ছিল মুকুন্দ দাস। সে গ্রামে গ্রামে গান গেয়ে স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে মুকুন্দ দাস। এক্ষেত্রে বেঙ্গলি মানে বাংলা, সঞ্জীবনী এগুলো হচ্ছে পত্রিকার নাম। যুগান্তর, অমৃতবাজার, সন্ধ্যা, হিতবাদী সহ বিভিন্ন বাংলা ইংরেজি পত্রিকা স্বদেশপ্রেম ও বাঙালি জাতীয় চেতনা সমৃদ্ধ লেখা ছাপতে থাকে। বেঙ্গলি কিন্তু পত্রিকার নাম সঞ্জীবনী, যুগান্তর, অমৃতবাজার, সন্ধ্যা, হিতবাদী সহ বিভিন্ন বাংলা ইংরেজ পত্রপত্রিকা। বাংলার নারী সমাজে স্বদেশী আন্দোলনের মাধ্যমে, তাহলে বাংলার নারী সমাজ কিসের মাধ্যমে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে শুরু করে? প্রত্যক্ষ বলতে সরাসরি অংশ নিতে শুরু করে স্বদেশী আন্দোলনের মাধ্যমে। তো দলীয় কাজ আছে এখানে। দলীয় কাজটা কি বলা হয়েছে? আমরা যা পড়লাম সেই বিষয় এখানে রয়েছে। যেসব পত্র-পত্রিকা বঙ্গভঙ্গের বিরোধী ছিল সেগুলো একটি তালিকা প্রস্তুত করো। স্বদেশী আন্দোলনের ফলে গড়ে ওঠা বিপ্লবী সমিতিগুলোর নামের পাশে স্থানীয় নামগুলো সাজাতে বলা হয়েছে। দেখো, কি আন্দোলনে তাৎক্ষণিক সাফল্য না এলে এর ফলাফল ছিল সুদূর প্রসারী। কি আন্দোলন? স্বদেশী আন্দোলন। কি আন্দোলন? স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের মধ্যে দিয়ে গণসচেতনতা জন্মায়। আর এই আন্দোলনে উপমহাদেশে কারা স্বাধীনতা আন্দোলনের সূচনা করেন? উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সূচনা করে। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যারা ছিল তাদের স্বাধীনতা আন্দোলন সূচনা করে। আন্দোলনের সঙ্গে ছাত্র সমাজ যুক্ত হওয়ার কারণে গুরুত্ব যেমন বৃদ্ধি পায়, তেমনি জনগণ রাজনীতিতে সচেতন হয়ে ওঠে। মানে আন্দোলনের সঙ্গে ছাত্র সমাজ যুক্ত হয়, ছাত্ররা যুক্ত হতে থাকে আন্দোলনের সময়। এই কারণে এটার সচেতনতা বা গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। ভারতের পরবর্তী আন্দোলনগুলোতে তাদের উপস্থিতির শুরু এখান থেকে। এই আন্দোলনের আরেকটি ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। এই আন্দোলনের আরেকটি ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধি। এর ফলে দেশে শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা স্থাপনের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এর ফলে দেশের শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা স্থাপনের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। বাংলার ধনী ব্যক্তিরা কলকারখানা স্থাপন করতে থাকেন। তাহলে বাংলার যে ধনী ব্যক্তিরা ছিল তারা শুরু করে? কলকারখানা স্থাপন করতে শুরু করে দেয়। যেমন স্বদেশী তাঁত বস্ত্র শুরু করে, তারপর সাবান কারখানা, লবণ কারখানা, চিনি কারখানা, কাগজ কারখানা, চামড়াজাত দ্রব্য এসব কারখানা ও উৎপাদনের জন্য বিভিন্ন স্থানে কলকারখানা স্থাপিত হয়। ওই সময় আধুনিক শিল্প প্রতিষ্ঠান যেমন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয়। ওই সময় আধুনিক শিল্প প্রতিষ্ঠান ছিল, নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয়। কি? বেঙ্গল কেমিক্যাল। 1908 সালে কুষ্টিয়াতে বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয়। কত সালে? 1908 সালে। কত সালে? 1908 সালে। কোথায়? কুষ্টিয়াতে বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয়। কি মিল স্থাপিত হয়? বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয়। মোহিনী মিল স্থাপিত হয়। কুষ্টিয়াতে বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয় কত সালে? 1908 সালে। কোথায়? বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয় কোথায়? কুষ্টিয়াতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। তাছাড়া আরো ছোটখাটো দেশি শিল্প কারখানা এই সময় প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ উৎসাহ বৃদ্ধি পায়। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত মুকুন্দন দাশের বাংলা ভূখণ্ড এবং এই ভূখণ্ড সকল মানুষের উদ্দেশ্যে দেশাত্মবোধক গানগুলো ওই সময় রচিত। আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওই সময় রচনা করেন, যা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত।
স্বদেশী আন্দোলনের অন্যতম দিক হচ্ছে এই স্বদেশী আন্দোলনের কারণে হিন্দু আর মুসলমানদের হাজার বছরের সম্পর্ক অবনতি ঘটে। নানা ঘটনার মাধ্যমে এই তিক্ততা ক্রমশ বাড়তে থাকে। বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যে ভাঙন শুরু হয়, স্বদেশী আন্দোলনের মাধ্যমে তা আরো তিক্ত হয়। বঙ্গভঙ্গের মাধ্যমে শুরু হয়, স্বদেশী আন্দোলনের মাধ্যমে আরো তিক্ত হয়ে যায়। ফলে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্যে দিয়ে যে ভাঙন শুরু হয় তা স্বদেশী আন্দোলনের মাধ্যমে আরো তিক্ত হয়ে যায়, প্রখর হয়ে যায়। ফলে এ সম্পর্কের এই ভাঙন এতদ অঞ্চলে রাজনীতি, সমাজ, জাতীয় কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে সর্বাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে থাকে, যা শেষ হয় 1947 সালে দেশ বিভাগের মধ্যে দিয়ে। কত সালে? 1947 সালের মধ্যে দিয়ে দেশ বিভাগ। একক কাজ: স্বদেশী আন্দোলনের ফলে যেসব দেশীয় শিল্প স্থাপিত হয় তার একটি তালিকা তৈরি করো। খিলাফত অসহযোগ আন্দোলন হিন্দু ও মুসলমানের মিলিত সংগ্রাম হিসাবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে খিলাফত ও অসহযোগ আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হিন্দু মুসলমানের মিলিত সংগ্রামে এই খিলাফত বা অসহযোগ আন্দোলনটা হয় হিন্দু মুসলমানদের নিয়ে। হিন্দু মুসলমানদের মিলিত সংগ্রাম হিসাবে, মিলিত মানে একত্রিত করার সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে খিলাফত ও অসহযোগ আন্দোলন মিলিত হিসেবে কোন রাজনৈতিক ইতিহাস ছিল সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা? খিলাফতের আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্স। আন্দোলন দুটি ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম ব্যাপক ও জাতীয় ভিত্তিক গণ আন্দোলন। আন্দোলন ছিল কয়টি? দুইটি। ভেরি ভেরি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। আন্দোলন ছিল কয়টি? দুইটি। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম ব্যাপক ও জাতীয় ভিত্তিক গণ আন্দোলন। হিন্দু মুসলমানের এই ঐক্যবদ্ধ আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়। হিন্দু আর মুসলমানদের এই ঐক্যবদ্ধ মানে একতাবদ্ধ হয়ে তখন ভিত কাঁপিয়ে দেয়। কোনটা? ঐক্যবদ্ধ আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়। এটা কি ধরনের আন্দোলন? খিলাফত ও অসহযোগ আন্দোলন হবে। তুরস্কের খলিফার মর্যাদা, তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য ভারতীয় মুসলিম সমাজ এই আন্দোলন গড়ে তোলে। অপরদিকে অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতের জন্য স্বরাজ অর্জন। অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতের জন্য স্বরাজ অর্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স। খিলাফত আন্দোলনের কারণ কি? খিলাফত আন্দোলনের কারণ কি? খিলাফত আন্দোলনের কারণ কোন আন্দোলনের? খিলাফত আন্দোলনের কারণ ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা ধর্মীয় নেতা বলে মান্য করতেন। ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা ধর্মীয় নেতা বলে মনে করতেন। ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে, কোন দেশের সুলতানকে? তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা ধর্মীয় নেতা বলে মনে করতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। কিন্তু তুরস্কের সুলতান ব্রিটিশ বিরোধী শক্তি জার্মানির পক্ষে অবলম্বন করলে ভারতীয় মুসলমান সম্প্রদায় বিব্রত হন। তুরস্কের সুলতান ব্রিটিশ বিরোধী শক্তি জার্মানির পক্ষে অবলম্বন করলে ভারতের মুসলমান সম্প্রদায় বিব্রত হন। মানে বুঝতে পারে না যে কি সমস্যা বা কি কারণ ধর্মীয় কারণে তারা খলিফার অনুগত, আবার অন্যদিকে রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকার অনুগত থাকতে বাধ্য। নিজ দেশের সরকার হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের সমর্থন দিয়েছে।
মানে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় যেসব মুসলমান ছিল কোন দেশে ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারকে সমর্থন দিত, তবে শর্ত ছিল যে এই সমর্থনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। কিন্তু যুদ্ধে জার্মানি হেরে গেলে তুরস্কের ভাগ্য বিপর্যয় ঘটে। যুদ্ধ শেষে জার্মানি পক্ষে যোগদানের জন্য 1920 সালে জার্মানি পক্ষে যোগদানের জন্য কত সালে 1920 সালে দেখো সেভার্সের চুক্তি অনুযায়ী শাস্তি স্বরূপ তুরস্কে খণ্ড বিখণ্ড করার পরিকল্পনা করা হয়। হুম। এতে ভারতীয় মুসলমানরা হতাশ হয় এবং খলিফা মর্যাদা তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য তুমুল আন্দোলন গড়ে তোলে, যা ইতিহাসে খিলাফত আন্দোলন নামে পরিচিত। এতে ভারতীয় মুসলমান হতাশ হয় খলিফা মর্যাদা তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য এই আন্দোলনটা হয়। তুরস্কের খলিফাদের অখণ্ডতা রক্ষার জন্য তুমুল আন্দোলন গড়ে তোলে, ইতিহাসে খিলাফত আন্দোলন নামে পরিচিত। কি নামে পরিচিত? খিলাফত আন্দোলন নামে পরিচিত। খিলাফত করে কথাটা খিলাফ করে। এই আন্দোলনের নেতৃত্ব দেন দুই ভাই। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কয় ভাই? দুই ভাই। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কয় ভাই? দুই ভাই। একটা হচ্ছে মাওলানা মোহাম্মদ আলী, আর একটা মাওলানা শওকত আলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। মাওলানা মোহাম্মদ আলী বা মাওলানা শওকত আলী। বাংলায় খিলাফত আন্দোলনের নেতা মাওলানা শওকত আলী। তাহলে খিলাফত আন্দোলনের নেতা ছিলেন মাওলানা শওকত আলী। কে ছিলেন? মাওলানা শওকত আলী। মাওলানা আবুল কালাম আজাদ দুই ভাই খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন। কত সালের দিকে? 1920 সালের মার্চ মাসে ঢাকায় আসেন। কত সালে? 1920 সালে মার্চ মাসে ঢাকায় আসেন। কোথায় আসেন? ঢাকায় আসেন। ঢাকার জনগণ তাদের আল্লাহু আকবার বন্দে মাতরম ধ্বনি দিয়ে স্বাগত জানায়। ঢাকার জনগণ আল্লাহু আকবার বন্দে মাতরম ধ্বনি দিয়ে স্বাগত দেন। তাছাড়া 19শে মার্চ হরতালের দিন মুসলমান সম্প্রদায় রোজা, হিন্দু সম্প্রদায়ের লোকজন উপোস থাকে। আর কত সালে? 19শে মার্চ হরতালের দিন মুসলমান সম্প্রদায় রোজা, হিন্দু সম্প্রদায়ের লোকজন উপোস থাকে। কত তারিখে? 19শে মার্চে হরতালে। এদিন ঢাকায় এক জনসভা অনুষ্ঠিত হয়। কত তারিখে? 19শে মার্চে। সভায় সিদ্ধান্ত বলা হয় যে খিলাফত অক্ষুণ্ণ না থাকলে মুসলমানদের ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকা অসম্ভব। এই বছর 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মরণে এক সভা হয়। এ বছর 13 এপ্রিল, কত এপ্রিল? 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এক সভা হয়। পাশাপাশি খিলাফত ও অসহযোগ আন্দোলন গৃহীত অন্যান্য কর্মসূচি পালিত হয়। অসহযোগ আন্দোলন 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন। কত সালে? 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন। কত সালে? 1920 সালে 1919 সালে সরকার রাওলাট আইন পাশ করে। কত সালে? 1919 সালে 1919 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই সংস্কার আইন ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। আইনে যে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার এবং সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালত দণ্ড দেওয়ার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়। এই আইন ভারতের সর্বস্তরের মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। অহিংস আন্দোলন বিশ্বাসী মহাত্মা গান্ধীর ডাকে এই নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে 1919 সালে, কত সালে? 1919 সালে 6 এপ্রিল হরতাল পালিত হয়। রাওলাট আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবে আন্দোলন গড়ে ওঠে। কোন আইনে? রাওলাট আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবে আন্দোলন গড়ে ওঠে।
13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে এক সভায় জেনারেল ডায়ারের নির্দেশে বহু নিরস্ত্র মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করে। কতই এপ্রিল? 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে। কোথায়? পাঞ্জাবের অমৃতসরে এক সভায় জেনারেল ডায়ারের নির্দেশে বহু নিরস্ত্র মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করায়। ইতিহাসে এই নরকীয় হত্যাযজ্ঞের ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য কংগ্রেস বিশিষ্ট নেতৃবৃন্দকে নিয়ে এক তদন্ত কমিটি গঠন করে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি অর্জন করেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি বর্জন করেন। নাইট উপাধি বর্জন করেন কে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কি উপাধি বর্জন করেন? নাইট উপাধি বর্জন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। সরকারের দমন নীতির পাশাপাশি চলে সংবাদপত্রের হস্তক্ষেপ। তাছাড়া মহাযুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এ অবস্থায় পরিপ্রেক্ষিত গান্ধীজি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে, হিন্দু আর মুসলমান ছিল উভয় সম্প্রদায়, তো সম্প্রদায় বলা হয় যে কোনো ধর্ম অথবা গোত্রদেরকে আমরা বলি সম্প্রদায়, ঐক্যবদ্ধ মানে একজোট করে 1923 সালে অহিংস অসহযোগ আন্দোলনে আহ্বান জানান। তাহলে কত সালে অহিংস অসহযোগ আন্দোলনে আহ্বান জানান? কত সালে? 1923 সালে। কে জানায়? গান্ধীজি। কোন দুইটা সম্প্রদায়ের মধ্যে? হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে অসহযোগ আন্দোলনের আহ্বান জানান। 1920 সালে খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। খিলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে। খিলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলে। 1921 থেকে 22 সালে এ আন্দোলন সর্বভারতীয় গণ আন্দোলনের রূপ নেয়। সর্বভারতীয় গণ আন্দোলনের রূপ নেয় কোন আন্দোলন? অসহযোগ খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন। কত সালে? 1921 থেকে 22 সালে। 1921 থেকে 22 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খিলাফত ও অসহযোগ আন্দোলনের তাৎপর্য। খিলাফত ও অসহযোগ আন্দোলন বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। খিলাফত ও অসহযোগ আন্দোলন কোন আন্দোলন বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ? খিলাফত ও অসহযোগ আন্দোলন। খিলাফত ও অসহযোগ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় হিন্দু মুসলমান সম্প্রদায় প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামে। এই আন্দোলনের মাধ্যমে ভারতের হিন্দু মুসলমান সম্প্রদায় প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামে। কিছুদিনের জন্য হলেও ব্রিটিশদের ভিতরে যে বিভেদ, শাসন নীতি ব্যর্থ হয়। ফলে হিন্দু মুসলমান ঐক্য মানে হিন্দু আর মুসলমান জাতি তখন ঐক্য হয়ে যায়, মানে একত্র হয়ে যায় ও সম্প্রতি এক রাজনৈতিক আবহাওয়া সৃষ্টি হয়। অপরদিকে এই ঐক্য ব্রিটিশ সরকারের শঙ্কিত করে তোলে। মানে যখন হচ্ছে হিন্দু মুসলমানরা একত্র হয়ে যায় তখন হচ্ছে ব্রিটিশদের যারা ব্রিটিশরাও অসহযোগ মানে ব্রিটিশরা যারা আমাদের দেশটাকে শোষণ করে তারা কি হয়ে যায়? ভীতি সন্ত্রস্ত হয়ে যায়, শঙ্কিত করে তোলে। এই আন্দোলন সারা ভারতের জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করেছিল।
তাহলে কোন আন্দোলন? এই যে হিন্দু মুসলমানদের এই রাজনৈতিক আন্দোলন ভারতের জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করেছে। তবে এই আন্দোলন এবং হিন্দু মুসলমান ঐক্য দুই ছিল ক্ষণস্থায়ী। এই আন্দোলন আর হিন্দু মুসলমানরা এর দুটাই ছিল কি ছিল ক্ষণস্থায়ী। অসহযোগ আন্দোলন আর খিলাফত আন্দোলন আর হিন্দু মুসলমান যে ঐক্য ছিল এটাও কিন্তু ক্ষণস্থায়ী ছিল। আন্দোলনের অবসানের সঙ্গে সঙ্গে এই আন্দোলন যখন শেষ হয়ে যায়, অবসান মানে শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বা সাথে সাথে দুই সম্প্রদায়ের শিক্ষিত অভিজাতদের মধ্যে আবার দূরত্ব সৃষ্টি হতে থাকে। যারা শিক্ষিত ছিল, যারা অভিজাত বড়লোক ধনী, তাদের মধ্যে দূরত্ব আবার আলাদা হতে থাকে। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন হয় 1911 থেকে 1930 সাল। তাহলে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন 1911 থেকে 30 সাল পর্যন্ত। স্বদেশী আন্দোলনের ব্যর্থতা বাংলার স্বাধীনতাকামী যুব সমাজকে সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয়। স্বদেশী আন্দোলনের ব্যর্থতা, স্বদেশী আন্দোলনের যে ব্যর্থতা, তাহলে বাংলার স্বাধীনতাকামী যুব সমাজকে কি করে? সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয়। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলা স্বাধীন করার যে গোপন তৎপরতা সূত্রপাত ঘটে তাকে বাংলা সশস্ত্র বিপ্লব আন্দোলন বলা হয়ে থাকে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলা স্বাধীন করার যে গোপন তৎপর সূত্রপাত ঘটে তাকে বলা হয় বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন বলা হয়ে থাকে। এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন এলাকায় অতর্কিত বোমা হামলা হয়। এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন এলাকায় অতর্কিত বোমা হামলা, উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হত্যা, উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হত্যা, গেরিলা পদ্ধতিতে খণ্ডযুদ্ধ ইত্যাদি ঘটনার মধ্য দিয়ে প্রকাশ্য চলে আসতে থাকে। এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন এলাকায় অতর্কিত বোমা হামলা, অতর্কিত কি হয়? বোমা হামলা হয়, উচ্চ পদস্থ সরকারি কর্মচারীর হত্যা, গেরিলা পদ্ধতির খণ্ডযুদ্ধ ঘটনার মাধ্যমে প্রকাশ্য চলে আসতে থাকে। 1911 সাল থেকে 1930 সাল পর্যন্ত, কত? 1911 থেকে 30 সাল পর্যন্ত এই সংগ্রাম জোরদার হলেও এর আগে সংগ্রাম শুরু হয়েছিল। 1908 সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংফোর্ডকে হত্যা করার জন্য তরুণ বাঙালি যুবক ক্ষুদিরামের বোমা হামলার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লব আন্দোলন আত্মপ্রকাশ করে। কত সালের দিকে? 1908 সালের দিকে। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য, ইংরেজ ম্যাজিস্ট্রেট ছিল সে কিংসফোর্ড, ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংফোর্ডকে, তাকে কিংফোর্ডকে হত্যা করার জন্য তরুণ বাঙালি যুবক ক্ষুদিরামের বোমা হামলা, কে বোমা হামলা করে? ক্ষুদিরামের যে বোমা হামলার মধ্যে দিয়ে সশস্ত্র বিপ্লব আন্দোলন প্রকাশ ঘটে। কত সালে? 1908 সালের দিকে। ব্রিটিশ বিরোধী এই আন্দোলন মূলত শেষ হয় 1930 সালে। ব্রিটিশ বিরোধী এই আন্দোলন শেষ হয় কত সালের দিকে? 1930 সালের দিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এরপরও বিচ্ছিন্নভাবে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটে। 1911 সালে বঙ্গভঙ্গ রদের আগে, তাহলে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রোধের আগে বাংলা প্রথম পর্যায়ে সশস্ত্র আন্দোলন কিছুটা স্থমিত হয়ে পড়ে। প্রথম পর্যায়ে শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ছিলেন অরবিন্দ ঘোষ। মানে প্রথম পর্যায়ে শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ছিল অরবিন্দ ঘোষ। কে ছিল? অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, তিনজন ব্যক্তি ছিল বাংলা প্রথম পর্যায়ে সশস্ত্র আন্দোলন কিছুটা স্থমিত হয়। পুলিন বিহারী দাস ছিলেন ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক। ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে ছিল? পুলিন বিহারী দাস। কে ছিল?
পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে ছিল? পুলিন বিহারী দাস। কোথাকার সমিতির সংগঠক ছিল? ঢাকা অনুশীলন সমিতির সংগঠন। কি সমিতি? অনুশীলন সমিতির সংগঠন। এরা বোমা তৈরি থেকে শুরু করে সব ধরনের অস্ত্র সংগ্রহ সহ বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সশস্ত্র আক্রমণ, গুপ্ত হত্যা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে এরা সরকারকে ব্যতিব্যস্ত করে রাখেন। অপরদিকে লেফটেন্যান্ট গভর্নর ফুলারকে হত্যার চেষ্টা করা হয়। কাকে হত্যা করার চেষ্টা করা হয়? লেফটেন্যান্ট গভর্নর ফুলারকে হত্যা করার চেষ্টা করেন। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় নিয়োজিত প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। মানে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে যে হত্যা চেষ্টা নিয়োজিত প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। প্রফুল্ল চাকি সে নিজে নিজে আত্মহত্যা করে এবং ধরা পড়ার পর ক্ষুদিরামের ফাঁসি হয় এবং ধরা পড়ার পরে ক্ষুদিরাম বসুর কি হয়? ফাঁসি হয়। এছাড়া মানিকতলা বোমা হামলা সহ নানা অভিযোগ বেশ কয়েকজন বিপ্লবীকে ওই সময় ফাঁসি দেওয়া হয়। বেশ কয়েকজন বিপ্লবীকে কারাবন্দী ও দ্বীপান্তরে পাঠানো হয়। কয়েকজনকে কারাবন্দী করা হয় এবং অনেক দূর দূরান্তে পাঠানো হয়। এই সমস্ত চরম দমন নীতির কারণে প্রথম পর্যায়ে সশস্ত্র নিজের অস্ত্র দিয়ে যারা যুদ্ধ করে সেটাগুলোকে আমরা বলি সশস্ত্র বিপ্লব। স্থিমিত হয়ে যায়, স্থিমিত মানে থেমে যায় বা সবকিছু স্টপ বন্ধ হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন শুরু হয় 1912 সালে। এটা একটা সশস্ত্র বাহিনীর যে দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন শুরু হয় কত সালে? 1912 সালে। কত সালে? 1912 সালে। এই আন্দোলন কলকাতা কেন্দ্রিক হলেও ছড়িয়ে পড়ে বাংলার পূর্ব অংশে, মানে চারিদিকে ছড়িয়ে ছিটে যায়। এই সময় বিপ্লবীর আবার হত্যা, বোমা হামলা, ডাকাতি ইত্যাদি কার্যক্রম শুরু করে। এই উদ্দেশ্যে কলকাতায় গোপনে বোমার কারখানা স্থাপন করা হয়। তাহলে বোমার কারখানা স্থাপন করা হয় কোথায়? কলকাতায়। গোপনে কোথায়? কলকাতায়। এর মধ্যে কলকাতা, যশোর, খুলনায় অনেক সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। 1912 সালের শেষের দিকে দিল্লিতে বিপ্লবী রাসবিহারী বসুর পরিকল্পিত লর্ড চার্লস হার্ডিঞ্জকে হত্যার জন্য বোমা হামলা চালানো হয়। কত সালে? 1912 সালের দিকে। কত সালে? 1912 সালের দিকে। দিল্লিতে বিপ্লবী রাসবিহারী বসুর পরিকল্পনায় লর্ড চার্লস, দেখো, রাসবিহারী বসুর পরিকল্পনায় লর্ড চার্লস হার্ডিঞ্জকে হত্যার জন্য বোমা হামলা চালানো হয়। হার্ডিঞ্জ বেঁচে যান, মানে হার্ডিঞ্জ বেঁচে যায়, কিন্তু বিপ্লবী রাসবিহারী বসুকে ধরার জন্য ইংরেজ সরকার 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা ঘোষণা করে তাকে ধরার জন্য রাসবিহারী বসুকে। প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে বাংলা অনেক বিপ্লবী বিদেশে থেকে গোপনে অস্ত্র সংগ্রহের মতো দুঃসাহসী চেষ্টাও করেছেন। এদের উদ্দেশ্য ছিল ইংরেজ শক্তির সঙ্গে লড়াই করে বাংলা স্বাধীন করা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।